যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভার ফেলিওর থেকে কিভাবে লাং ফেলিওর হয়। এটাকে একটা টার্ম দিয়ে ব্যাখ্যা করা হয়, সেটা হচ্ছে হেপাটোপালমোনারি সিনড্রোম। আমরা জানি লিভার সিরোসিসের ক্ষেত্রে আমরা অন্যতম একটা কমপ্লিকেশন এটা করে থাকি হেপাটোপালমোনারি সিনড্রোম। সেটার বেসিক আজকে বোঝার চেষ্টা করবো। এটা বোঝার আগে আমাদের তিনটা টার্ম এবং লাংসের সামান্য একটু ফিজিওলজি যতটুকু আমাদের এটা বোঝার জন্য লাগবে সেটা নিয়ে একটু আলোচনা করবো। ভেন্টিলেশন, পারফিউশন আর ফিজিওলজিক শান্ট। ভেন্টিলেশন কথাটার মানে হচ্ছে যে আমরা যে বাতাসটা নেই, ধরুন এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, এখানে আমরা অক্সিজেন গ্রহণ করি, সেটা ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এভাবে একদম মানে ব্রঙ্কিওল থেকে শুরু করে যখন সেটা অ্যালভিওলাসে পৌঁছায় যে অক্সিজেনটা আমাদের আসলো, এটাকে কিন্তু আমরা সহজ ভাষায় ভেন্টিলেশন বলতে পারি। পারফিউশন কোনটা? পারফিউশন হচ্ছে এই যে আমাদের অ্যালভিওলাস, এই অ্যালভিওলাসের চারপাশে যে আমাদের ক্যাপিলারিটা আছে, এটা হচ্ছে আমাদের ক্যাপিলারি। এই ক্যাপিলারি দিয়ে যে ব্লাডটা ফ্লো হয়, এখান দিয়ে যে আরবিসি গুলো যায়, অর্থাৎ যে ব্লাডটা ফ্লো হয়, এই বিষয়টাকে আমরা পারফিউশন বলতে পারি। আচ্ছা, এখন এখানে এটা হচ্ছে আমরা লাংসের এই অংশটুকুকে আমরা ধরতে পারি লাংসের এপিক্যাল রিজিয়ন। এটা হচ্ছে একটা মিড জোন এবং এই নিচের অংশটুকু হচ্ছে আমাদের বেস। তো এই বেসের মধ্যেই মূলত আমাদের ফিজিওলজিক শান্ট হয়ে থাকে। কিভাবে এই ফিজিওলজিক শান্টটা হয় সেটা বলছি। তো আমরা হচ্ছে জানি যে গ্র্যাভিটির কারণে এই বেসাল অংশে এখান দিয়ে হচ্ছে ব্লাড ফ্লো বেশি হবে। এই অংশটা দিয়ে আমরা জানি ব্লাড ফ্লো বেশি হবে। কেন বেশি হবে? কারণ গ্র্যাভিটি, এখানে একটা এই ফ্যাক্টরটা হচ্ছে গ্র্যাভিটি। এখন আমরা যদি এটাকে বলি যে এটা হচ্ছে 3 নাম্বার রিজিয়ন, এটা 2, এটা 1। এখন যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে ব্লাড ফ্লো কোথায় বেশি হবে, তাহলে সে নিশ্চয়ই বলবে যে 3 নাম্বার রিজিয়নে সবচেয়ে বেশি ব্লাড ফ্লো হবে, তারপরে 2, তারপরে 1। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ব্লাড ফ্লো এর যে মানে ব্লাড ফ্লো হওয়ার জন্য আমরা যদি বলি যে সাজাও উপর থেকে নিচে সেটা। এখন অক্সিজেন কোথায় বেশি হবে? তাহলে এটার উল্টাটা। অক্সিজেন যদি বলি যে অক্সিজেন কোথায় বেশি, সেই যে সিরিয়ালটা হবে 1 নাম্বার রিজিয়ন মানে এপিক্যাল রিজিয়নে অক্সিজেনটা বেশি, তারপরে 2, তারপরে 3। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে আমাদের এপিক্যাল রিজিয়নে অক্সিজেন বেশি কিন্তু ব্লাড ফ্লো কিন্তু তুলনামূলক কম। তো এই কম ব্লাড ফ্লোটুকু এই বেশি অক্সিজেনের মানে বেশি অক্সিজেনের যে অ্যালভিওলাইটা তার চারপাশে যতটুকু ব্লাড ফ্লো হচ্ছে, এটা হচ্ছে পালমোনারি আর্টারি, এটা হচ্ছে পালমোনারি ভেইন। পালমোনারি আর্টারি থেকে যে ক্যাপিলারিটা আসলো অ্যালভিওলাসের চারপাশে আছে, সেটা অবশ্যই পালমোনারি ভেইন হলো। আর আমরা জানি সবগুলো লাংসের এরকম সবগুলো পালমোনারি ভেইন মিলে কোথায় আসবে? আমার এরকম লেফট অ্যাট্রিয়ামে আসবে। সবগুলো এরকম করে আমাদের লেফট অ্যাট্রিয়ামে আসবে সব পালমোনারি ভেইন। এখন এপিক্যাল রিজিয়নে যে ব্লাডটা পাস করছে, যে ক্যাপিলারি দিয়ে যে ব্লাডটা পাস করছে, তারা পুরোটাই কিন্তু অক্সিজেনেটেড হয়ে তবেই তারা হার্টের লেফট অ্যাট্রিয়ামে আসছে। অন্যদিকে বেজাল অংশে আমরা জানি বেজাল অংশে ব্লাড ফ্লো বেশি কিন্তু অক্সিজেন কিন্তু সেই অনুযায়ী বেশি না। কাজেই বেজাল অংশে এই যে ব্লাডগুলো পাস করে তারা কিন্তু সবাই অক্সিজেনেটেড হয়ে রাইট অ্যাট্রিয়ামে আসে তা না। তাদের মধ্যে একটা অংশ ডি অক্সিজেনেটেড থাকে। ডি অক্সিজেনেটেড অবস্থায় তারা হার্টের লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। তার মানে এখানে রাইট টু লেফট শান্ট হচ্ছে এবং লাংসের বেজাল অংশে এই বিষয়টা হওয়া স্বাভাবিক। এজন্য এটাকে বলা হয় ফিজিওলজিক শান্ট। তো এখন আমরা দেখবো যে ফিজিওলজিক শান্ট এই টার্মটা আমরা আসলে বুঝলাম কেন হেপাটোপালমোনারি সিনড্রোমের ক্ষেত্রে। আমরা আচ্ছা, এখন হেপাটোপালমোনারি সিনড্রোমটা বোঝার চেষ্টা করি। আমরা জানি যে নরমালি গাট ব্যাকটেরিয়া এবং ইন্টেস্টাইনাল সেল থেকে আমাদের কিছু ভেসোডাইলেটর তৈরি হয়, যেমন নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডকে যখন পোর্টাল সার্কুলেশন থেকে সিস্টেমিক সার্কুলেশনে যেতে হয়, তখন কিন্তু এটা লিভারের মধ্যে মেটাবলিজম হয়ে যায়। একটা নর্মাল লিভার সেটাকে মেটাবলিজম করতে পারে, কিন্তু একটা সিরোটিক লিভারে কিন্তু এই মেটাবলিজমটা হয় না। যার কারণে এই লিভার যখন সিরোসিস হয়, যখন নাইট্রিক অক্সাইডটা মেটাবলিজম হতে পারে না, সে সিস্টেমিক সার্কুলেশন দিয়ে সরাসরি কোথায় চলে যায়? সে লাংসে চলে যায়। লাংসে চলে যাওয়ার পরে সেখানে কি ঘটনা ঘটে? আমরা লাংসের নর্মাল ফিজিওলজিটুকু বলেছি। যখন লাংসে আমার এই ভেসোডাইলেটর গুলো আসছে, তখন কিন্তু আমাদের লাংসে একটা ভেসোডাইলেশন হচ্ছে। তো ভেসোডাইলেশন হওয়ার কারণে কি হচ্ছে? যদি এতটুকু ডায়ামিটার হয়ে থাকে এই ক্যাপিলারিটুকুর, সেটা কিন্তু বেড়ে আর একটু বড় হয়ে যাবে। ধরলাম এতটুকু হয়ে গেল, আগের অংশটুকু আমরা মুছে দিচ্ছি। মানে এখন ডায়ামিটারটা কত বড়। তো নর্মালি এটা ডায়ামিটার থাকে, এই ক্যাপিলারিটুকু ডায়ামিটার থাকে 8 থেকে 50 মাইক্রোমিটার। বাট যখন লিভার সিরোসিসে ভেসোডাইলেশন হয়, তখন এটা 500 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে। এখন আমাদের এই ডায়ামিটার বেড়ে যাওয়ার কারণে কিভাবে ভেন্টিলেশন পারফিউশন ইম্পেয়ারমেন্ট হচ্ছে সেটা দেখাচ্ছি। যে এখানে যখন ক্যাপিলারিটা দিয়ে ব্লাড পাস করছে, তখন এখানে যে মাঝখানে যে আরবিসি গুলো রয়েছে, সেই আরবিসি গুলো থেকে এই অ্যালভিওলাসের যে অক্সিজেন গুলো, তার একটা যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কিন্তু বেড়ে যায়। এবং এই ডিস্টেন্সটা বেড়ে কিন্তু আমি বলেছি যে 500 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। এবং এর কারণে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের ভেন্টিলেশন পারফিউশন ইম্পেয়ারমেন্ট। এবং এই ঘটনাটা কোথায় বেশি ঘটে? এই ঘটনাটা ঘটে হচ্ছে লাংসের বেজে। আর আমরা জানি যে একটা পেশেন্ট লিভার সিরোসিসের পেশেন্ট যখন স্ট্যান্ডিং পজিশনে থাকবে, অর্থাৎ তখন গ্র্যাভিটির কারণে তার লাংসের এই পোর্শনটাতে ফিজিওলজিক শান্ট বেশি হবে, ভেন্টিলেশন পারফিউশন ইম্পেয়ারমেন্ট হবে, যার কারণে তার বডিতে যখন অক্সিজেনেটেড ব্লাড কমে যাবে, অক্সিজেনেটেড ব্লাড কমে যাবে এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড
বেড়ে যাবে এবং তার কি হবে, হাইপোক্সেমিয়া হবে। হাইপোক্সেমিয়া হবে তার কারণে সে হচ্ছে যখন দাঁড়িয়ে থাকবে তার যে কন্ডিশনটা হয় এখানে সেটা হচ্ছে, এটাকে আমরা বলি প্ল্যাটিপনিয়া অর অর্থোডক্সিয়া। প্ল্যাটিপনিয়া আর অর্থোডক্সিয়া এটা হচ্ছে হার্ট ফেলিওরের উল্টা ঘটনা। আমরা দেখেছি হার্ট ফেলিওরে পেশেন্ট যদি শুয়ে থাকে শ্বাসকষ্ট বেড়ে যায়, সেটা হার্ট ফেলিওর ক্ষেত্রে এটা আমরাকে বলা হয় হচ্ছে অর্থোপনিয়া। আর এখানে কিন্তু উল্টা উল্টা ঘটনা ঘটে। তাহলে এখন যদি পেশেন্ট শুয়ে থাকে তখন কি হয়, পেশেন্ট যখন শুয়ে থাকলে কি হয় আমি একটু অ্যাড করি। পেশেন্ট যখন শুয়ে থাকে তখন ব্লাড ফ্লো লাং জুড়ে তুলনামূলকভাবে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, আর বেজে অতিরিক্ত পারফিউশনটা কমে যায়, ডাইলেটেড ভেসেলস দিয়ে যাওয়া ব্লাডের পরিমাণও কমে যায়। তো এখানে হচ্ছে শান্ট এবং ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ কিছুটা কমে, যার কারণে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা বাড়ে এবং ডিসনিয়া কমে যায়।